পৃথিবীর 11টা দেশে ইকুয়েটর পাস করে, সেটার একটাই এখানে। যদিও আসলে এই মনুমেন্টটা তৈরি করার পর দেখা গেছে যে আসল পিকচারটা একটু পিছনে। ইকুয়েটর যে 11টা দেশে যায় তার 9টা দেশে এখন আমার যাওয়া হয়েছে। ইকুয়েডর, যেটা ইকুয়েটরের নামই দেওয়া হয়েছে, সেখানে যাওয়া হয়নি, এবং সোমালিয়া যাওয়া হয়নি। যেটা আমরা জানতে পারি সেটা হচ্ছে যে ইকুয়েটর হচ্ছে আমাদের দুনিয়ার মানে উত্তর মেরু এবং দক্ষিণ মেরুর মাঝামাঝি যদি একটা লাইন টানা হয় সেটা ইকুয়েটর। এখানে দিনগুলো সারা বছর 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। ওইটা বেশ গরম হিউমিড একটা জায়গা। এই পয়েন্টটা একটা পাহাড়ের ছোট একটা দ্বীপের নাম ইলিওদের রোলাস বা রোলাস দ্বীপ, এবং এই দ্বীপটা সান্তোমে আইল্যান্ডের জাস্ট দক্ষিণ দিকে অবস্থিত। এখানে আসাটা বেশ এক্সপিরিয়েন্স ছিল। সান্তোমে থেকে আমরা শুরু করলাম গাড়ি দিয়ে আসা। প্রথমে রাস্তা বেশ ভালো ছিল এবং গহীন জঙ্গলের মাঝখান দিয়ে রাস্তা। সান্তোমের যে মেইন যে জিনিসগুলো তাদের জন্য জরুরি, যেমন নারিকেল, পাম অয়েল, কাকাও, কফি, এই টাইপের যে প্লান্টেশনগুলো, এই প্লান্টেশনগুলো দিয়ে পার হয়ে আসছিলাম, এবং শেষ পর্যন্ত এসে একটা একদম তাদের দ্বীপের দক্ষিণ দিকে এসে দাঁড়াই। সেই দক্ষিণ প্রান্ত থেকে একটা ছোট নৌকা নিয়ে আমরা আসি এই সান্তোমের এই ইলাদের রোলাসে। তো এখানে এসে দেখলাম যে 200 জনের একটা ছোট গ্রাম আছে। গ্রামের লাইফস্টাইল চলছে। মানুষ কিছুটা তাদের বাসার রুমগুলো মাঝে মাঝে টুরিস্টদেরকে দেয়, মাঝে মাঝে তারা কিছুটা মাছ ধরে, এবং কিছুটা এখানে কফি এবং কিছুটা এখানে নারিকেলের চাষ হয়। তাছাড়া আসলে এই দ্বীপটা একটু অতিরিক্ত গরম, এখানে তেমন কিছুই আর হয় না নারিকেল ছাড়া, এবং এভাবেই তাদের জীবন চলছে। একটা ছোট মসজিদে খুঁজে পেয়েছিলাম, যদিও পরে দেখি যে কাছে গিয়ে যেটা আসলে আহমেদিয়াদের একটা উপাসনালয়, বাট বেশ ইন্টারেস্টিং লেগেছিল এই জিনিসটা দেখে। তাছাড়া অপূর্ব সুন্দর একটা জায়গা এবং বেশ গরম, হাইকিং করার অবস্থা খুবই খারাপ, বাট বেশ ভালো লাগছে। এবং ইলোদের রোলাসের আরেকটি ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমরা ইকুয়েটর কথা বলেছি, যেটা ইস্ট এবং ওয়েস্টের মাঝে যে লাইনটা, পূর্ব পশ্চিমের মাঝে, এবং উত্তর এবং দক্ষিণের যে লাইনটা সেটাকে বলা হয় প্রাইম মেরিডিয়ান। এবং দুটো আসলে ইমাজিনারি লাইন, কিন্তু যেই জায়গায় প্রাইম মেরিডিয়ান এবং ইকুয়েটর এসে মিট করে, যেটা শিপিং এবং ওয়ার্ল্ড ম্যাপ এবং ন্যাভিগেশনের জন্য খুব ইম্পর্টেন্ট, এই জায়গাটার নাম হচ্ছে নাল আইল্যান্ড। এটা আসলে কোনো দ্বীপ না, কিছু না, এটা খোলা সমুদ্রের মাঝখানে একটা স্পট, কিন্তু নাম দেওয়া হয়েছে নাল আইল্যান্ড। নাল মানে 0। তো নাল আইল্যান্ডের স্পেশালিটিটা হচ্ছে এটাই যে এই জায়গাটা হচ্ছে যখন আমরা ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড ক্যালকুলেট করি, হচ্ছে 0 ডিগ্রি ল্যাটিটিউড, 0 ডিগ্রি লঙ্গিটিউড। সো এই নাল আইল্যান্ডের সবচেয়ে কাছাকাছি কোনো জায়গা যেটা খুব পর্যটক হিসেবে খুব ইজিলি যাওয়া যায়, সেটা হচ্ছে এই ইলো দ্য রোলাস, এই রোলাস আইল্যান্ড। এবং এই জায়গাটাতে এই কারণে এসেছিলাম, এবং এই কারণে আসলে এই ভিডিওর প্রথম অংশে যে চিত্রটা দেখেছেন, একটা ওয়ার্ল্ড ম্যাপের মাঝখানে একটা স্তম্ভ, এই জায়গাটা হচ্ছে বলা যেতে পারে যে পৃথিবীর মধ্যখান। এবং এটার জন্যই আমি মজা করে এই জায়গাটাতে গিয়ে ফার্স্ট আমি শুয়ে গিয়েছিলাম। আমি বললাম যে পৃথিবীর মাঝখানে আসছি, এত দূর আসার পর আমার একটা শোয়া লাগবে। এরপরে রোলাস দ্বীপের যে অন্যান্য অংশ, এগুলো একটু ঘুরে দেখলাম। আমরা হাঁটা শুরু করি এই গভীর অরণ্যের ভিতর দিয়ে। বিশাল বিশাল কিছু গাছ, বিশাল আম গাছ, এত বড় আম গাছ যে হয় আমি জানতাম না। বিশাল নারিকেল গাছ, এবং নারিকেল গাছগুলো খুবই উঁচু। আমাদের বলা হচ্ছিল যে দেখো মাঝে মাঝে নারিকেল কিন্তু মাথার উপর পড়ে, এবং অনেক সময় প্রাণনাশ হয় মানুষের এর কারণে। তো যে আমাদেরকে শেখাচ্ছে যে মাথায় এভাবে করে হাত দিব। আমি বললাম আচ্ছা ভাই, আমরা যদি হাত দেই, হাতের উপর তো হাত যে ভাঙবে ওটাকে ঠিক করুন, মাথা বাঁচায় হাত ভেঙে ফেললে তো হাত তো জরুরি জিনিস। এছাড়া আমি কাজ করবো কেন, চাকরি করবো করে, জীবন মানে ইনকাম কি হবে, এটা তো একটা বড় প্রশ্ন। আমরা কিছু করে একটা হাসাহাসি করলাম করে তারপর আগাতে থাকি। দ্বীপটার একটা খুব ছোট একটা দ্বীপ, কিন্তু ছোট দ্বীপটাতে একটা বেশ নাম করা একটা হোটেল ছিল অনেক বছর। হোটেলের তারা বলছে যেটা আন্ডার রেনোভেশন, কিন্তু কোভিডের পর আসলে ঠিক যেটা হয়েছে আসলে বন্ধ হয়ে যায়। রেনোভেশন হলে তো 5 বছরে খুলে ফেলার কথা ছিল। এটা একটা ইন্টারন্যাশনাল হোটেল চেইনের হোটেল, কিন্তু কখনোই আর খোলা হয়নি, এবং এইভাবেই তারা চলছে হোটেলটা। সো হোটেলটা পাস করলাম। হোটেলটা পাস করে আস্তে আস্তে হেঁটে গেলাম। গ্রাম তো পার করে গিয়েছিলাম একবারই। এরপরে গ্রামের পাশ দিয়ে আবার গিয়ে শেষে একটা ছোট একটা সুন্দর একটা বিচে এসে দাঁড়াই, এবং বিচটা দেখে সেখানে আমাদের লাঞ্চ হয়। বিচটা দেখার পর আসলে যেটা হয় যে নিজের কন্ট্রোল করা খুবই ডিফিকাল্ট। আমি এক পর্যায়ে সুন্দর আরাম করে নেমে যাই, এবং অনেকক্ষণ সময় আমি আরাম করে গোসল করলাম। গোসল করে উঠে নিজেকে ড্রাই করে তারপর আমরা লাঞ্চ খেলাম। এবং লাঞ্চটা বেশ ইন্টারেস্টিং যে এই অঞ্চলগুলোতে যেটা হয় যে আপনার স্টেপল ফুড এর একটা অভাব আছে। এখানে প্রচুর মাছ পাওয়া যায়, প্রচুর ফলমূল পাওয়া যায়, এবং এখানে কলা হয়, প্রচুর কাকাও হয়, অনেক ধরনের সবজি হয়, কিন্তু স্টেপল ঠিক হয় না। এখানে ভাত হয় না। তারা ভাত সাধারণত আমদানি করে সান্তোমে হচ্ছে জাপান থেকে। তারা একটা ট্রেড এক্সচেঞ্জের ডিল করেছে। তারা বিভিন্ন ফল তাদেরকে জাপানিজদেরকে দেয়, এবং জাপান থেকে তারা ভাত আমদানি করে। তো তাদের যেটা পাওয়া যায় সেটা হচ্ছে কমনলি সেটা হচ্ছে যে কলা,
এবং কলার কাছাকাছি অন্য একটা স্টেপল ফুড আছে যেটাকে বলা হয় প্লান্টেইন। সো এই প্লান্টেইনের ফ্রাই করা বা কলাকে ফ্রাই করে তারা মাছের সাথে খায়। তো এইভাবে আসলে কলার ফ্রাই বা প্লান্টেইন ফ্রাই দিয়ে খাইলাম। কিছুটা ভাতও দিয়েছিল, কিন্তু আমি বললাম যে না, আমি লোকাল দেশে এসেছি, সেই দেশের মানুষ যা খায় সেটাই আমি খেতে চাই। এবং বেশ মজাই ছিল ইয়ের সামনে বসে, সমুদ্র সৈকতের সামনে বসে এরকম খাওয়াটা বেশ মজার একটা এক্সপিরিয়েন্স। এরপর নৌকায় করে ফিরে যাওয়ার আগে ছোট্ট একটা বিচে গিয়ে যাই, এবং এই বিচটা অপূর্ব সুন্দর। আশপাশে পুরো গহীন জঙ্গল দিয়ে ঘেরা, এবং নৌকা ছাড়া আসলে হেঁটে আসাটা খুবই ডিফিকাল্ট। মানে জঙ্গলের ভিতর দিয়ে ট্রেকিং করে আসা যায়, তো নৌকা দিয়ে আসাটাই সবচেয়ে সহজ। নৌকা দিয়ে আসলাম। আটলান্টিক তখন ছিল একেবারে হিংস্র, ভয়াবহ ভাবে ঝাঁকে দিয়ে দিচ্ছে। এমন সময় এই বিচটা দেখলাম, এবং বিচটা আমাদের একদম চোখের সামনে এসে পড়লো, এবং বিচের ভিউটা কিছুক্ষণ উপভোগ করে আমরা আবার ফিরে গেলাম সান্টোমে মেইন দ্বীপের দিকে। এবং মজার যেটা এক্সপিরিয়েন্স যেটা হয় যে কোনো ট্রিপে, যে অনেক সময় কিছু একটা নেগেটিভ হওয়ার একটা সম্ভাবনা থাকে। তো এই ফিরে যাওয়ার সময় আমার ফোনের যে চার্জিং পয়েন্ট সেখানে একটু পানি ঢুকে যায়। এরপরে আর ঠিক মতো কোনো ভিডিও করা আমার জন্য রেস্ট অফ দ্য ট্রিপ আর সম্ভব হয়নি, যেহেতু চার্জিং পয়েন্টেই আবার আমাদের মাইক্রোফোন পয়েন্টটাও ঢুকে, এবং মাইক্রোফোন পয়েন্টটা আর কখনো চার্জিং পয়েন্টে ঠিক মতো ঢুকছিল না। এবং দ্য রেস্ট অফ দ্য ট্রিপ প্রায় আরো 1 সপ্তাহের মতো ট্রিপ চলেছে, না এরকম 5-6 দিনের মতো ট্রিপ চলছিল। এবং পুরোটার সময় আমার ফোন চার্জ মাঝে মাঝে চার্জ হতো, মাঝে মাঝে চার্জ হতো না, এই চার্জারে চার্জ হতো, ওই চার্জারে চার্জ হতো না। মানে খুবই ঝামেলা এবং ট্রাবল দিয়েছিল আমাকে থ্রু দ্য রেস্ট অফ দ্য ট্রিপ। এই কারণে আমি সবসময় যে জিনিসটা করি, নিজেও করি, আমার ফ্যামিলি সবাইকেও করতে বলি, সবসময় 2টো ফোন রাখবেন, সবসময় একটা ব্যাকআপ রাখবেন। ফোন যদি চুরি হতে পারে, ফোন নষ্ট হতে পারে, ফোন ভেঙে যেতে পারে, কোনো একটা কারণে ফোন জব্দ হতে পারে, হয়তো পুলিশ কোনো ইন্সপেকশন হলো বা কোনো একটা কারণে কেউ নিয়ে গেল আপনার ফোনটা কোনো কাজে, এমন হতে পারে। তো এই কারণে সবসময় একটা ব্যাকআপ ফোন সবসময় রাখবেন। ফোন আজকালকার দিনের দুনিয়ায় খুবই জরুরি একটা জিনিস। পেমেন্ট থেকে শুরু করে আমাদের ফ্লাইটের টিকিট, এমনকি অনেকগুলো দেশ যেগুলো ই ভিসায় চলে, সেগুলোর ভিসাগুলো আসলে অনেক সময় আমাদের ফোনের মধ্যেই থাকে, যার কারণে এটা খুবই জরুরি একটা ডকুমেন্ট হয়ে গেছে আসলে। মানে অলমোস্ট পাসপোর্টের ইম্পর্টেন্স যেটা, অতটা ইম্পর্টেন্ট হয়ে আসে। সো ফোন, ওয়ালেট, পাসপোর্ট, কিজ, এই 4টা জিনিস আমি বলি যে অনিবার্য যে কোনো ট্রিপ করার ক্ষেত্রে। বাট ওভারঅল যেটা হয়, সান্টোমে অসাধারণ একটা এক্সপিরিয়েন্স চলছিল, এবং সান্টোমে নিয়ে আরো কিছু এক্সপিরিয়েন্স বলবো। এবং এই এপিসোডের শেষে যে জিনিসটা বলতে চাই, যে এই ছোট ছোট দ্বীপগুলোর তৈরিটা কিভাবে হয়। তৈরিটা আসলে হয়েছিল ভলকানো থেকে, এবং এই ইলা দে রোলাসে যে গিয়েছিলাম, এখানেও আসলে ছোট ছোট ভলকানিক ইরাপশন থেকে এই দ্বীপের তৈরি, যার কারণে এত ছোট হওয়ার কারণে এখানে উঁচু নিচু জায়গা আছে, হেঁটে উঠছি, হেঁটে নামছি, এবং ট্রেকিং করা লাগছিল। সান্টোমেতেও এমন ভলকানিক ইরাপশনের কারণেই আসলে এই দ্বীপটার তৈরি। এবং সান্টোমে একটা স্পেসিফিক ফিচার নিয়ে আমাদের নেক্সট এপিসোডেও কথা হবে।